সুরের ধারা ঝরে। প্রাত্যহিকের মে মাসের প্রথম পক্ষের বিষয় সুরের ধারা ঝরে। আজকের প্রথম চিঠি লিখছেন প্রভাত রঞ্জন বসু, প্রথমা আবাসন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। রূপ রস গন্ধ শব্দ সমৃদ্ধ এ বিশ্ব প্রকৃতিতে প্রতিনিয়ত চিরপ্রবহমান বিচিত্র রাগরাগিনীর সুরলহরী। নিঃসীম অনন্ত আকাশে মেঘমালার গুরু গুরু রব, বৃষ্টির টাপুর টুপুর শব্দ, বিহঙ্গকুলের কলতান, ভ্রমর মৌমাছির গুঞ্জন, পাতার মর্মর ধ্বনি, নদীর কুলুকুলু রব, কীটপতঙ্গ ঝিঁঝি পোকার ডাক আমাদের প্রাণ মন অন্তর করে আনন্দ স্নাত উজ্জীবিত। প্রাত্যহিকী এই জগতে সুর ছন্দ আছে বলেই আমাদের জীবন এত সুন্দর, এত মধুর। সঙ্গীতের সুরই আমাদের ক্লান্ত অবসন্ন মনকে করে তোলে সতেজ প্রাণবন্ত। এ প্রসঙ্গে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য সলিটারি রিপার কবিতাটির কথা মনে পড়ছে। কবি একদিন নির্জন পাহাড়ি পথে ভ্রমণকালে এক নিঃসঙ্গ শস্য কর্তনরতা পাহাড়ি কন্যার কণ্ঠ নিঃসৃত গানে মুগ্ধ হয়ে লিখেছেন, Alone she cuts and binds the grain and sings a melancholy song. Oh, listen, for the vale profound is overflowing with the sound no nightingale did ever chant. এভাবেই সুরের ধারায় আমরাও হই সিক্ত, রোমাঞ্চিত, পুলকিত। সেজন্য কবিগুরু পুরস্কার কবিতায় বলেছেন, সংসার মাঝে কয়েকটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর, দু একটি কাঁটা করি দিব দূর, তারপরে ছুটি নিব। প্রভাত রঞ্জন বসু, প্রথমা আবাসন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। হুগলির চিঠি পড়ব এবারে। প্রতিমা দালাল, খরসরাই, মনসাতলা, হুগলি থেকে লিখছেন এবারের চিঠি। প্রিয় প্রাত্যহিকী, রোগশয্যায় শুয়ে বুকের মধ্যে সর্বক্ষণ একটা অন্তহীন ভাঙাচোরা চলছে। তখন এমনি সময় আমার স্বামী আমার শিয়রে বসে সুরের ঝর্ণা ধারায় আমায় ঠান্ডা করছে। আমার মন চেয়ে রয় মনে মনে, হেরে মাধুরী। দুটি গানই ঘুমিয়ে পড়ার গান নয়, তবুও ঘুমের সময় মৃদু গলার গান আমার দেহ মনে আরামের তুলি বুলিয়ে দিচ্ছে যেন। এরপর গিয়েছে ওর প্রিয় গান, যে ছিল আমার স্বপ্নচারিণী। স্বপ্নচারণের সম্পর্ক কিছুই হয়নি, কিন্তু কৈশোরে গোঁফে দেখা ওঠার সময় থেকে গানটা মুখে জড়িয়ে আছে ওর। এই গান শুনে আমি গেয়েছি আমাদের প্রথম প্রেমের আভাস লেগে থাকা এই উদাসী হাওয়ার পথে পথে বুকুলগুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছি লহ লহ করিন করে। সেবার জন্মদিনে সকালবেলায় ঘুম ভেঙে চোখ মেলা মাত্রই ও আমাকে আদর করে শোনালো, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। গানটি শোনা মাত্রই বুঝলাম আজ আমার জন্মদিন। একবার আমার এক কলেজে পড়া বন্ধু আমাকে দেখতে এসেছিল, এই আমার অসুস্থতার সময়। ও খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। ও গেয়েছিল, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, এবং
আমার পরানো যাহা চায় তুমি তাই। এরপর আরো গাইল, আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে। এই গানটা গাইতে গাইতে রুমালে চোখ মুছতে লাগলো। আমিও আমিও স্থির থাকতে পারিনি। এখন আমি সারা রাত গান শুনি। একটা নিশ্ছিদ্র চেনা শব্দ, চেনা সুর ক্রমশ আলো বাতাসে বদল এনেছে। আজন্ম পরিচিত গানগুলি আমার চারিদিকে একটা শক্তপোক্ত সুরক্ষা বলয় তৈরি করে আমাকে শান্ত করছে। আমি আজ অনেক সুস্থ। প্রতিমা দালালের চিঠি পড়লাম খড়সরাই, মনসাতলা, হুগলি থেকে। এভাবেই সুরের ধারায় অবগাহন করে ভালো থাক। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবারের চিঠি লিখছেন। বাড়ির নাম দেবালয়, 41/1 দেশবন্ধু রোড, পশ্চিম আলমবাজার, কলকাতা 35 থেকে। রবীন্দ্র সদন মঞ্চে সেদিন রবীন্দ্রনাথের বর্ষার গানের আসরে অন্যতম শিল্পী ছিলেন পীযূষ কান্তি সরকার। যারা পীযূষ কান্তি সরকারের গান সামনে থেকে শুনেছেন তারা জানেন কিভাবে তিনি মঞ্চে কখনো বসে কখনো দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করতেন। সেদিনও তার ব্যতিক্রম নয়। আশার কোথা হতে আজ পেলি সারা, তিমিরও অবগুণ্ঠনে বদন তব ঢাকি, গহন ঘন ছাইল ইত্যাদি গাইছেন পরপর। আর আমরা যেন সেই পরিপূর্ণ প্রেক্ষাগৃহে বসে রবীন্দ্র সুরের বৃষ্টিতে ভিজছি। শেষ গান শিল্পী গাইলেন, এসো গো, বার করে দিলেন। আমরা সেদিন পীযূষ কান্তি সরকারের ভরাট গলায় রবীন্দ্রনাথের বর্ষার গানের ধারায় স্নান করে যেন পরিশুদ্ধ হয়েছিলাম। আরো একবার সেদিন কবি প্রণামের আসরে শিল্পী অর্ঘ্য সেন, তার নিবেদনে দুখানি ব্রহ্মসঙ্গীত। এই ধরনের গানগুলিতে অর্ঘ্য সেন নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন। সেদিন তিনি শুরুতেই গাইলেন পদপ্রান্তে রাখো সেবকে, তারপর আমি জেনে শুনে তবু ভুলে আছি। সেই দুটি গান ওই উন্মুক্ত পরিবেশে আমাদের কাছে এক অন্যরকম আবহের সৃষ্টি করল। প্রত্যেকটি শব্দ শিল্পী উচ্চারণ করছেন পরম দরদে। আমরা যেন পৌঁছে গিয়েছি এক দেব মন্দিরে, যেখানে নেই কোনো বিগ্রহ, নেই কোনো আড়ম্বর, শুধু আছে এক পবিত্র মন্ত্রোচ্চারণ। দেহ জ্ঞান, প্রেম দেহ, শুষ্ক চিত্তে বরিষ স্নেহ, ধন্য হোক হৃদয় দেহ, পুণ্য হোক সকল গেহ। এখনো মনে আছে সেই শীত মধ্যাহ্নের স্মৃতি। দক্ষিণ কলকাতার সেই অনাড়ম্বর গৃহে আমি সেদিন উপস্থিত। এই সেই সুরসাধকের বাড়ি। ছোটবেলা থেকে যে দেবকণ্ঠ আমাকে আচ্ছন্ন করে রেখেছিল, সেই হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ঘরে তার ব্যবহৃত খাটে বসে আছি আমি। চারদিকে তার রেকর্ড, দেশ বিদেশ থেকে পাওয়া নানা স্বীকৃতি এবং ছবি। শ্রীমতী বেলা মুখোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের এই সর্বজন শ্রদ্ধেয় শিল্পীর জীবনের নানা গল্প বলে চলেছেন আমাকে। সেই ঘর হেমন্তময় হয়ে রয়েছে। আমার কানে অনুরণিত হচ্ছে, প্রাঙ্গণে মোর শীর্ষ শাখায়, দিনের শেষে ঘুমের দেশে, বা অরূপ তোমার বাণী। ঘরের লাগোয়া দালানের এক কোণে হেমন্ত মুখোপাধ্যায়ের নানা ভঙ্গিমার ছবি। হাসছেন তিনি। মনে হলো যেন এখনই সেই অমৃত কণ্ঠে ধ্বনিত হবে,
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সেদিন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে ঝরে পড়েছিল অদৃশ্য সুরের ধারা। সেদিন সেই ধারায় নিজেকে মিলিয়ে দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছিলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, বাড়ির নাম দেবালয়, 41/1 দেশবন্ধু রোড, পশ্চিম আলমবাজার, কলকাতা 35 থেকে। সত্যজিৎ ঘোষ চিঠি লিখছেন পুরা নিবেদিতা সরণি, বাদুরিয়া, উত্তর 24 পরগনা থেকে। বৃহস্পতিবার বিকেলে অঞ্জনা পিসির গানের মাস্টার আসত। সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত, এক মাথা কালো চুল, দেখলে কেমন যেন চোখ জুড়িয়ে যেত। অঞ্জনা পিসি আগে থেকেই শতরঞ্চি পেতে হারমোনিয়াম নিয়ে বসে থাকত। আমরা তখন আমবাগানে খেলায় মত্ত। তবে বৃহস্পতিবার বন্ধুদের রাজি করাতাম লুকোচুরি খেলার জন্য। ওই খেলার সাথে নীরবতার অবিচ্ছেদ্য সম্পর্ক হওয়ায় গান শুনতে কোনো অসুবিধাই হতো না। শুনতাম মাস্টার মশাইয়ের সঙ্গে গলা মিলিয়ে অঞ্জনা পিসি গাইছে দুজনে দেখা হলো মধু যামিনী রে, কিংবা তোমায় গান শোনাবো। আমি তখন আম গাছের আড়ালে কিশোরী বান্ধবীর সঙ্গে চোরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছি। বান্ধবী বলল, আমিও গাইতে পারি জানিস, বলে শুরু করলো, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আমি ওর মুখ চেপে ধরে বলি, এই ধরা পড়ে যাব তো। ও লজ্জাবনত আমার হাতে লেগে থাকায় ও ঠোঁটে স্পর্শ সুখ, যেখান থেকে একটু আগেই সুরের ধারা ঝরছিল। জিজ্ঞেস করি, কার কাছে শিখলি? সে বলে, মায়ের কাছে। রোজ ভোরে ঘুম ভাঙত অঞ্জনা পিসির রেওয়াজ শুনে। আলো ফোটার মুহূর্তে বাতাসে ভাসত অন্ধজনে দেহ আলো, মৃতজনে প্রাণ। মন উদাস হতো। ঠাকুরদার ঘরে রেডিও বাজত নিরবধি। রবীন্দ্রসঙ্গীতের সময় ভলিউম বাড়িয়ে দিতেন তিনি। জানতেন শুনতে ভালোবাসি। তারপর কতদিন পেরিয়েছে, কত প্রিয়জন চলে গেছে না ফেরার দেশে। সীমাহীন দুঃখের মাঝে দেখেছি অন্তরে অবিরাম ঝরে যাচ্ছে রবি ঠাকুরের সুর। শোক ভুলে থাকার এমন ব্যবস্থা তো আর কিছু নেই। বাবা চলে গেলেন দোল পূর্ণিমার রাতে। গভীর রাতে বাবাকে ছুঁয়ে থাকতে থাকতে দেখি চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চরাচর। মন বলে উঠল, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। কোথাও যেন একাত্ম হয়ে গেলাম কবির অনুভবের সাথে। মা গেলেন বাসন্তী পুজোর ষষ্ঠীর দিনে। মাকে নিয়ে শ্মশানে যাওয়ার পথে আকাশ মেঘে ছেয়ে যেতে লাগলো। সত্যজিৎ ঘোষ, পুরা নিবেদিতা সরণি, বাদুরিয়া, উত্তর 24 পরগনা থেকে। সত্যি তো আমাদের জীবনের কত নানাচে কানাচে, কত স্মৃতিতে, কত মুহূর্তে এইভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ তার সুরের ধারা নিয়ে। পূর্ববাড়ির চিঠি, গীতিকা কোলে, AWHO B2/203 VIP রোড, কলকাতা 52 থেকে লিখছেন এবারে চিঠি। সবে গ্রামের বাড়ি থেকে আরামবাগের বাড়িতে শিফট করেছে আমার মা। নতুন জায়গা, নতুন মানুষ। গ্রাম থেকে মফস্বলে ওই বয়সে এসে একটু বেগ পেতে হয়েছিল শিকড় বিছাতে।
একদিন মায়ের এক ছোট্ট বান্ধবী মাকে মিষ্টি খাওয়াতে এসেছিল, পাড়ায় গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছে বলে। মা কাঁপা কাঁপা গলায় বলল, যে সুরের ধারা ঝরিয়ে সবার মন জয় করেছো, সেই গানটা তো আগে শোনাও দিদি ভাই, তারপর তো মিষ্টি খাবো। সেদিন বাল্য আর বার্ধক্য মিলেমিশে এমন এক অদ্ভুত সুরের ধারা ঝরেছিল, প্রতিটা গৃহবাসী যেন হাট করে দিয়েছিল তাদের দ্বার। ছোট ছোট ঘটনার ইতি রয়েছে, রয়ে গেছে স্মৃতি, তার সুরের ধারা ঝরে চলেছে আজও। মাকে দেখতাম ভোরবেলায় সুখসারির গান শুনে দিনের স্বপ্ন সাজাতো, আর নিঝুম রাতে ঝিঝি পোকার সুরের ধারায় নিজের মনের ঠিকানা খুঁজত। ভাবতাম হয়তো নির্বাক মনে যখন সুরের ধারা ঝরে, তখন কথারা স্বাধীনতা পায়। পাহাড় যখন আবদার করে আকাশ ছোঁয়ার, তখন বৃষ্টি তার সুরের ধারা ঝরিয়ে দূরত্ব মেটায়। ভোরের আধফোটা লাজুক ফুল যখন ইতস্তত করে, কইতে কি চাই কইতে কথা বাঁধে, তখন ভ্রমরা এসে না বলা কথা বয়ে নিয়ে যায় অলিতে গলিতে। তার সুরের ধারা ঝরিয়ে সৌরভ বিলিয়ে মাতোয়ারা করে। যুদ্ধে যাওয়ার আগে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সৈনিক স্বামী। যেদিন পুরো সৈন্যদল সিনা চওড়া করে পতাকা উড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে ভারত মাতার জয়ধ্বনি দিতে দিতে ফিরেছিল, সেই ঐতিহাসিক মুহূর্তে চোখের জল আর আনন্দাশ্রু একসঙ্গে মিশে অভাবনীয় এক সুরের ধারা ঝরিয়েছিল। মনে মনে গিয়েছিলাম, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক গীতিকা কোলে। AWHO B2/203, VIP রোড, কলকাতা 52 থেকে। অনিলেশ গোস্বামী, 10 ডাক্তার GC গোস্বামী স্ট্রিট, হীরেন্দ্র ভবন, শ্রীরামপুর থেকে লিখছেন। চারিদিকে বেসুরো বেজে চলেছে, তবু তার ভিতরেই সুরের ধারা ঝরছে অবিরাম। আমরা শুনতে না পেলেও এ কথা ঠিক যে সঙ্গীতময় এই জগৎ। পাখির কলতান, নদীর কল্লোল অথবা অরণ্যের গভীরে গাছের মর্মর ধ্বনির অশ্রুত সুর মূর্ছনায় চরাচর প্লাবিত হয়ে চলেছে নিরন্তর। অসীম অনন্ত প্রান্তর জুড়ে এই আলোক বিন্যাস, সারি সারি বৃক্ষরাজি ও রূপলি তারায় ভরা আকাশ অবিরাম স্নাত হচ্ছে সুরের ঝর্ণা ধারায়। তাই এবারের কবিপক্ষে আমার মন বলে উঠতে চায়, এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ। জানি স্বার্থের হানাহানি আছে, সবল আক্রমণে উদ্যত দুর্বলের প্রতি নীচতা আর ক্ষুদ্রতা মানুষকে করে দিচ্ছে অমানুষ, কিন্তু কিন্তু এইসবকে উপেক্ষা করেও জাগে আনন্দ, জাগে অনন্ত। যে গলিটার কোনো কোণে আমের খোসা, কাঁঠালের ভুতি, মাছের কানকো আর মোড়া বিড়ালের ছানা পচে উঠেছে, সেখানেও কখনো কোনো এক বিষণ্ণ অপরাহ্নে ঝিকিমিকি আলোয় ছায়ায় সিন্ধু বারুয়ার টান সমস্ত আকাশে যেন ভেসে ওঠে, বেজে ওঠে। বন্ধু, ব্যক্তি জীবনের শোক ও হতাশায় আমার একমাত্র সাথী আমার নিভৃত প্রাণীর দেবতা কবিগুরু। আমার জীবন চর্চায় আমি তখন মানসিক আশ্রয় খুঁজে পাই তাঁরই সুরের ঝর্ণা ধারায়, যেখানে গহন ঘুমেরও ঘোরে বৃষ্টি নামা তিমির নিবিড় রাতের উপলব্ধি, দুঃখ
আর মৃত্যুকে ছাপিয়ে অন্য এক শান্তি, অন্য এক আনন্দের অস্তিত্ব। তখন আমার আকাশে আকাশে বিদ্যুৎ চমকায়, আর হৃদয়ের গভীরে বেজে ওঠে, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবনহারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনের তৃষার পরে, মুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। অনিলেশ গোস্বামী চিঠি লিখলেন 10 ডাক্তার জি.সি. গোস্বামী স্ট্রিট, হীরেন্দ্র ভবন, শ্রীরামপুর, হুগলি থেকে। সৌমিতা মিশ্র, রঘুকৃপা, কিশোরনগর, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। হৃদয় হারা প্রাত্যহিকে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সেই সুরস্পর্শে কথা কয়ে উঠল আমার ঘুমন্ত কলম। জন্ম থেকে দু চোখে আলো নেই, একমাত্র সুরমূর্ছনাই পারে আমার আধার পৃথিবীতে আলোর প্রদীপ জ্বালাতে। জন্মের ক্ষণে কান্নার সুর শুনেছিলেন আমার মা আর ধাত্রীমা। সেই সুরের ধারা সিক্ত চোখে শিশু সন্তানকে বুকে করে ঘুম পাড়ানিয়া সুরে সযত্নে লালিত করেছেন আমায়। তারপর প্রাথমিক পর্যায়ে এক নতুন সুরের ধারাপাত, 2 1 2, 2 2 4, 3 2 6। শৈশবে নানা অসম্ভব বাহানার কান্নার সুরে জানান দেওয়া কত না পাওয়ার কথা। পরক্ষণে কৈশোরের কিশলয়ের সুর পর্ণে পরিণত হবার পূর্ণ প্রয়াসে দোলা লাগায় দুরন্ত উদ্দীপনায়। ছাত্র জীবনের কঠিন তপব্রতে বুকের মাঝে ঝংকার তোলে আর এক নতুন সুরের ধারা। শৈশব কৈশোর পার হয়ে নবযৌবনের সুর, সে সুর সে যে ঝঞ্ঝার মতো উদ্দাম, ঝর্ণার মতো চঞ্চল। মধুর বসন্তের আঙিনায় মনের মুকুল গেয়ে ওঠে, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। ইচ্ছে করে দাপরে গিয়ে শ্রী রাধিকার মতো সমাজ সংসার কুলমান সব দূরে ফেলে শ্যামের বাঁশির সুরের আগুনে দিয়ে আত্মাহুতি। দৃশ্য প্রকৃতির সঙ্গে একই সুরে সাধা হয় আমার তনু মনের বীণার তারের উদ্বেলিত সুরমাধুরী। তারপর সানাইয়ের সাত সুরে হয় স্বপ্ন বাসর রচনা। এভাবে জীবনের প্রতিটি পর্যায়ে ঝরে পড়ে অচিন্ত পূর্ব সুরের ধারা। প্রৌঢ়ত্বের দোরগোড়ায় অনুভব করি, যুগে যুগে প্লাবন আনে যে সুর চরাচরে, জানি সে যে তোমারই প্রেম উপর হতে ঝরে। ধূসর ঊষর মরুপ্রায় জীবনে আকুতি করুণা ধারায় এসো। পথের শেষ কোথায়, কি আছে শেষে জানি না, কিন্তু সেই অব্যক্ত নিস্তব্ধতায় জানি আছে সম্মুখে শান্তির পারাবার। সৌমিতা মিশ্র, রঘুকৃপা, কিশোরনগর, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন। প্রাত্যহিকে আজ এ পর্যন্তই আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, নমস্কার।